হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর লেকচার 2 ভিডিও নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব একটা পরমাণুর গঠন কেমন হয় এবং পরমাণুটার ইলেকট্রন বিন্যাস কেমন হয় এবং পর্যায় সারণীতে কোথায় সেই মৌলটা অবস্থান করে। তোমরা যারা লেকচার 1 ভিডিও দেখোনি তাদেরকে বলি যে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লেকচার 1 ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটা চাইলে সম্পূর্ণ ওয়াচ করে তবেই আজকের এই ভিডিওতে আসবে। না হলে কি হবে, আজকের ক্লাসটা তোমরা ঠিক মতো বুঝতে পারবে না। তাই আজকের ভিডিওটি হতে চলেছে মোস্ট 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 ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। তাহলে চলো ভিডিওটা একটু দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলি যে একটা পরমাণু স্ট্রাকচার কেমন হয় বা একটা পরমাণু গঠন কেমন হয়। তোমরা পর্যায় সারণীতে অলরেডি পড়েছো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এক একটা মৌল বা এলিমেন্ট, কিন্তু সেই এলিমেন্ট গুলো চেহারা কেমন হয়, তাদের স্ট্রাকচার কেমন হয়, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা অলরেডি জানো এটা হয় একটা পরমাণুর গঠন ঠিক এইরকমটা হয়। এই পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রন গুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে কি হয়, মুভমেন্ট করে, অর্থাৎ ঘুরপাক খায়। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে পরমাণুতে এটা আছে কি নিউট্রন আর এটা আছে প্রোটন। প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে যে বিভিন্ন বৃত্তাকার আমি কক্ষপথ এঁকেছি, সেখানে দেখো এই মাইনাস চিহ্ন, অর্থাৎ এগুলোকে বলছি ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে কি করছে, ঘুরপাক খাচ্ছে। ওকে, এবার দেখো এই নিউট্রন আর প্রোটন এই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। এটা নোট করে নাও, এই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়ন নিউক্লিয়ন। যদি তোমাদেরকে বলা হয় যে একটা পরমাণুর ভর বলতে কি বোঝায়, তোমরা অবশ্যই বলবে যে একটা পরমাণুর ভর বলতে নিউক্লিয়নের ভরকে বোঝায়। দেখো, পরমাণুর মধ্যে তো বেশিরভাগ অংশটাই ফাঁকা, তাই না? পরমাণুর মধ্যে বেশিরভাগ অংশটাই ফাঁকা, শুধুমাত্র পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়নে অর্থাৎ কেন্দ্রে, সেন্টারে জমা থাকে। ওকে, অর্থাৎ নিউক্লিয়ন, নিউট্রন এবং প্রোটনের যা ভর হবে পরমাণুটার ভরটা সেম হবে। তার মানে একটা পরমাণুর ভর বলতে নিউট্রন এবং প্রোটনের মোট ভরকে বোঝায়। ওকে, এবার তোমরা নোট করে নাও যে এই যে ইলেকট্রন গুলো নিউট্রন এবং প্রোটনকে কেন্দ্র করে যে বিভিন্ন শক্তি স্তরে ঘুরছে কিনা, যে অরবিট গুলোকে ঘুরছে, এই অরবিট গুলোর এক একটা স্পেসিফিক নাম আছে। কি নাম? এটাকে বলছি আমি কে, এটাকে বলছি এল, এইভাবে এম এন এইভাবে আছে। তাহলে কক্ষপথগুলোর নাম কি কি হয়? কে, এল, এম, এন। এগুলো হচ্ছে কক্ষপথগুলোর নাম এক একটা। অর্থাৎ নিউট্রন এবং প্রোটনকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথগুলোকে কে, এল, এম, এন ভিতর থেকে বাইরের দিকে এইভাবে নামকরণের দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, আর এই এক একটা ইলেকট্রনের চার্জ হয় কত বলতো? একটি ইলেকট্রনের চার্জ দিচ্ছি, একটি ইলেকট্রন এর চার্জ চার্জ হয় 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা তোমরা নোট ডাউন করে নাও। এক একটি ইলেকট্রনের চার্জ হয় কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারলে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই পরমাণুটার স্ট্রাকচারটা ঠিক কেমন বলতো? আমরা কার সঙ্গে কম্পেয়ার করতে পারি এটা? আমাদের যে ইউনিভার্স আছে, যে সোলার সিস্টেমটা আছে, সেই সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে তো বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে ঘুরপাক খাচ্ছে প্রতিটা মুহূর্তে, তাই না? ঠিক সেই রকম, সেই রকমটা তোমরা ভাবো যে এটা মনে করে সূর্য আছে, সান, এবং একে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এইভাবে কি হচ্ছে, গ্রহগুলো ঘুরপাক খাচ্ছে। এটা ভেনাস আছে, এটা মনে করো যে আর্থ আছে। তাহলে সূর্যকে কেন্দ্র করে কি হচ্ছে, বিভিন্ন গ্রহগুলো বৃত্তাকার কক্ষপথে এবং উপবৃত্তাকার কক্ষপথে ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই রকমই পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে ঘুরপাক খাচ্ছে। এই যে নিউট্রন এবং প্রোটন আছে, এটাকে মনে করো সূর্য, সূর্য, এবং যে ইলেকট্রন গুলো ঘুরপাক খাচ্ছে সেই ইলেকট্রন গুলোকে মনে করো যে বিভিন্ন হচ্ছে প্ল্যানেট আছে, গ্রহ আছে বা উপগ্রহ আছে। ওকে, তাহলে তোমাদের
এটা ইজি হয়ে যাবে। আশা করি তোমাদের এই টপিকটা বোঝাতে পেরেছি আমি এবং তোমরাও বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, যেটা নিয়ে তোমরা এতক্ষণ অপেক্ষায় ছিলে। এই ইলেকট্রন বিন্যাস আমরা কেন করি বলো তো? মনে করো তোমাদেরকে যে লেকচার ওয়ানে একটা এক্সাম্পল দিয়েছিলাম ভেজিটেবিল, তাই না? ভেজিটেবিলের মধ্যে কি থাকে? আলু, পটল, বেগুন, সবজি, শাক সব থাকে। কিন্তু এত রকম সবজি ঠিক কোথায় আছে তার অবস্থান জানার প্রয়োজন হয়তো। তোমরা কি করবে? ভেজিটেবিল নিবে, নিয়ে পেটে ঢুকিয়ে নিবে, ব্যাস হজম করে নিবে। কিন্তু তা করলে চলবে না বাবু। এই পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস খুব গুরুত্বপূর্ণ। দেখো পর্যায় সারণীতে মূলত কি আছে? 118টা মৌল আছে এবং এই মৌলগুলোর স্পেসিফিক কোথায় কোথায় অবস্থান তা জানতে হলে আমাদের ইলেকট্রন বিন্যাস খুবই 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 প্রয়োজনীয়। এবং এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আমরা কি পর্যায় সারণীতে মৌলগুলোর স্পেসিফিক অবস্থান জানতে পারি। আমি তোমাদেরকে এই পর্যায় সারণীতে মৌলগুলোর যে অবস্থান তা নির্ণয় করার দুটো নিয়ম শেখাবো। এই দুটো নিয়ম শিখে নিতে পারলে তুমি বলে দিতে পারবে যে এই মৌলগুলো পর্যায় সারণীতে কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তাই ফার্স্টের যে নিয়মটা শেখাবো এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, এবং সেকেন্ড যে মেথডটা শেখাবো ওটা করতে যাবে না যখন তোমরা দুর্ভাগ্যবশত ভুলে গিয়েছো, তখন ওই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবে। তো জাস্ট প্রথমে যে নিয়মটা শেখাচ্ছি শিখে নাও। ইলেকট্রন বিন্যাস আমরা কেন করি? তাহলে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান কোথায় তা যাচাই করতে সাধারণত ইলেকট্রন বিন্যাস করে থাকি। মনে করো একটা ক্ষার ধাতু তোমরা লিথিয়াম নাও। এই যে লিথিয়াম, ক্ষার ধাতু আমরা নিলাম লিথিয়াম। লিথিয়াম কি একটা ক্ষার ধাতু? তো অনেকে বলছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। না পাগল, এটা লিথিয়াম কি ক্ষার ধাতু। এই লিথিয়ামটা পর্যায় সারণী কোথায় অবস্থান করছে তা আমরা কিভাবে জানবো? তোমাকে অবশ্যই কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে ভাই, প্রোটন সংখ্যাটা বা পরমাণু ক্রমাঙ্ক মনে রেখে দিতে হবে। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 3। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই লিথিয়াম মৌলটা যে আছে তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। দেখছি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা যেটাকে বলছো, এই পরমাণু ক্রমাঙ্কটা তোমাকে জানতে হবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত? 3। পরমাণু ক্রমাঙ্ক 3। এখন যদি এই লিথিয়াম মৌলটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দাঁড়াবে? ইলেকট্রন বিন্যাস এইভাবে করবে। ইলেকট্রন বিন্যাস, লিথিয়াম মৌলটার ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় যে 3কে ভাঙতে হবে তোমাকে এইরকম উপায়। 2,1, 2,1। এটা কেন? এটা ভাঙার নিয়ম। 2,1 এভাবে ভাঙবে। অর্থাৎ আমরা যদি লিথিয়াম পরমাণুটার একটা ডায়াগ্রাম আঁকি তাহলে ঠিক এইরকমটা হবে। তোমাদেরকে আমি ডায়াগ্রাম দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবে। দেখো লিথিয়াম পরমাণুটা, এখানে কি থাকে? লিথিয়াম পরমাণুটা নিউক্লিয়াস থাকে ধরে নাও। আর ঠিক এইরকমটা হবে, এইরকমটা। এবং তার চারপাশে আরেকটা থাকবে অরবিট। তাহলে এই লিথিয়াম পরমাণুটার এটা কি নিউক্লিয়াস এবং কটা ইলেকট্রন আছে? মোট হচ্ছে 2,1। অর্থাৎ এই যে 2,1 যটাই ইলেকট্রন বিন্যাস পাবে ওটাই হচ্ছে তোমার কক্ষপথের সংখ্যা। ব্যাস, এটা মাথায় রেখে দিবে। যটাই ইলেকট্রন বিন্যাস পাবে সেটাই তোমার কক্ষপথের সংখ্যা। তাহলে কক্ষপথ কটা আছে বলতো? কক্ষপথ আছে দুটা। কক্ষপথ আছে, কক্ষপথ আছে দুটি। তাহলে দেখো একটা কক্ষপথ দুটা, এই কক্ষপথের নাম দিয়ে দাও কে, এটা এল, কে আর এল কক্ষপথ। তো এই কক্ষপথে ইলেকট্রন গুলোকে এবার ঢোকাতে হবে। দেখো কে কক্ষপথে কটা ইলেকট্রন আছে? ইলেকট্রন বিন্যাস করে পেলাম দুটা ইলেকট্রন কে কক্ষপথে ঢুকিয়ে দাও। এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন। এবং এল কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দেখো বেঁচে আছে একটা, ওটা শেষ কক্ষপথে ঢুকে যাবে। এইভাবে সাধারণত আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। তাহলে স্যার এখন ইলেকট্রন বিন্যাস যে করলাম তাহলে তো একটা ডায়াগ্রাম হলো, তাহলে পর্যায় সারণীতে কোথায় মৌলগুলো অবস্থান করছে তা তো আমরা জানলাম না। এবার বলছি, ধৈর্য ধর, এবার বলছি। লিথিয়াম পরমাণুতে তাহলে কি হলো? দুটো কক্ষপথ পেলাম, একটা কে একটা এল। এবং এই কক্ষপথে
কিভাবে বুঝলাম দুটো আছে? কারণ ইলেকট্রন বিন্যাস করলাম পরমাণু ক্রমাঙ্ক জানি বলে। পরমাণু ক্রমাঙ্ক লিথিয়ামের 3 এবং তাকে ভাঙলে পাই 2,1। তার মানে দুটো কক্ষপথ রয়েছে, একটা কে, একটা এল। কে কক্ষপথে দুটো ইলেকট্রন ঢোকাতে হবে, এল কক্ষপথে একটা ইলেকট্রন ঢোকাতে হবে। এটা কে, এটা এল। ওকে, কে এল। এবার বুঝতে পারছো? এবার একটা কথা মাথায় রাখবে, যে এর কক্ষপথ সংখ্যাটাই হচ্ছে ওই মৌলটার পর্যায় সংখ্যা। কক্ষপথ কটা আছে? দুটা। তাহলে 2 নম্বর পর্যায়ে অবস্থান করবে মৌলটা। আমি একটা কথা লিখে রাখছি, যে মৌলের কক্ষপথ সংখ্যাই হচ্ছে কি পর্যায় সংখ্যা। তাহলে কক্ষপথ সংখ্যা মানেই হচ্ছে কি পর্যায় সংখ্যা। কক্ষপথ সংখ্যা ইকুয়াল টু পর্যায় সংখ্যা, পর্যায় নাম্বার বা পর্যায় সংখ্যা। তাহলে লিথিয়াম মৌলটার কক্ষপথ কটা? দুটা। তার মানে 2 নম্বর পর্যায়ে অবস্থান করছে। ওকে, তাহলে লিথিয়াম যে মৌলটা আছে তার পর্যায় কত নম্বর পর্যায়ে অবস্থান করছে লিথিয়াম মৌলটা? দেখো, কক্ষপথ সংখ্যাটাই হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে কক্ষপথ সংখ্যা কটা পেয়েছি? কক্ষপথ পেয়েছি দুটা। তার মানে 2 নম্বর পর্যায়ে অবস্থান করবে। সব কথা, যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার যে কক্ষপথ সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে পর্যায় সংখ্যা। কক্ষপথ সংখ্যা কিভাবে পাবো বললাম, যে এই ইলেকট্রন বিন্যাসটা করলে জটা হবে, মানে জটা পার্টে আমরা ভাঙতে পারবো। তিনকে কটা পার্টে ভেঙেছি? 2,1, দুটো পার্টে। তাহলে কক্ষপথ হচ্ছে 2। তাহলে কক্ষপথ যদি 2 হয় তাহলে পর্যায়টা কি হবে? কক্ষপথ সংখ্যার সাথে সমান, তাহলে পর্যায় হবে 2। তাহলে 2 নং পর্যায়ে অবস্থান করছে লিথিয়াম। লিথিয়াম 2 নং পর্যায়ে অবস্থান করছে। কিন্তু কিন্তু এবার হচ্ছে লিথিয়াম পরমাণুটা কত নম্বর গ্রুপে অবস্থান করছে বা শ্রেণীতে অবস্থান করছে কিভাবে জানবো? দেখো, এই যে আমরা ইলেকট্রন বিন্যাস যখন করলাম লিথিয়াম মৌলটার, তখন পেলাম 2,1। অর্থাৎ অর্থাৎ এই একটা কি লিথিয়াম পরমাণুটার যোজ্যতা। তাহলে লিথিয়াম পরমাণুটা 1 নং গ্রুপে অবস্থান করবে। 1 নং গ্রুপ, অর্থাৎ 1 নং শ্রেণী। 1 নং শ্রেণীতে অবস্থান করবে। ওকে, 1 নং শ্রেণীতে অবস্থান করবে। আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে লিথিয়াম মৌলটা দেখতে পেলাম যে যোজ্যতা হচ্ছে 1। অর্থাৎ শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে। শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে। এবার শেষ কক্ষে যটা ইলেকট্রন থাকবে ওটাই হচ্ছে কি ওর শ্রেণী সংখ্যা। ব্যাস, ওটাই ওর শ্রেণী সংখ্যা। একটা ইলেকট্রন আছে, তার মানে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। যদি থাকতো দুটো, তাহলে 2 নম্বর শ্রেণীতে অবস্থান করতো। এইভাবে আমরা কি করতে পারি? মৌলটার পর্যায় এবং শ্রেণী, যে অ্যাটলিস্ট পয়েন্ট, সেটা আমরা বের করতে পারি। এইভাবে তোমরা যে কোনো মৌল দিক, লিথিয়াম দিক, ম্যাগনেসিয়াম দিক, সোডিয়াম দিক বের করে দিতে পারবে। তাহলে আমি পুরো ব্যাপারটাকে যদি একবার গুছিয়ে বলি, তাহলে দেখো, প্রথমে লিথিয়াম পরমাণু আমরা নিয়েছিলাম। লিথিয়াম পরমাণুটার পরমাণু ক্রমাঙ্ক তোমাকে জানতে হবে। পরমাণু ক্রমাঙ্ক কত? 3। তাহলে 3 আমরা জানি। 3কে এবার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ভাঙলাম, যে 2,1 ভাঙলাম। তার মানে জটা ইলেকট্রন বিন্যাস করে পার্ট পেলাম, সেটাই হচ্ছে ওর কক্ষপথ সংখ্যা। এবার এই কক্ষপথ সংখ্যা যখন বেরিয়ে গেল, আমরা একটা ডায়াগ্রাম আঁকলাম। এই ডায়াগ্রাম না আঁকলেও চলবে, কারণ অত সময় তো দেবে না পরীক্ষায়, জাস্ট একটা টিক মারতে হবে। তো আমরা ডায়াগ্রামটা আঁকলাম। ডায়াগ্রামে আঁকার পর লিথিয়ামে এটা কি পরমাণুটা নিউক্লিয়াস, এবং তার চারপাশে দুটো কক্ষপথ রয়েছে। কেন? কারণ দেখলাম ইলেকট্রন বিন্যাস করে 2,1 আসছে, অর্থাৎ কক্ষপথ হচ্ছে দুটা। মানে দুটা কি আছে? কক্ষপথ আছে। এবং 1 নম্বর কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে, ঢুকিয়ে দিলাম। এবং এল কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ঢুকিয়ে দিলাম। এবার আমরা জানি যে কোনো মৌলের কক্ষপথ সংখ্যাটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তার মানে লিথিয়াম পরমাণুটার কক্ষপথ আছে দুটা, তার মানে পর্যায় হবে 2। 2 নম্বর পর্যায়ে অবস্থান করবে। একই রকম ভাবে শ্রেণী 1 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। কেন? কারণ লিথিয়াম মৌলটার যোজ্যতা ইলেকট্রন কটা? একটা। অর্থাৎ শেষ কক্ষে ইলেকট্রন আছে একটা। শেষ কক্ষে যত ইলেকট্রন থাকবে ওটাই ওর শ্রেণী নম্বর বা শ্রেণী সংখ্যা। ওকে, এবার আমরা দেখব সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে কি, যে লিথিয়াম পরমাণু যেমন সোডিয়াম পরমাণুটা সেম। যদি ওটা বুঝতে পারো, এটা অটোমেটিকলি বুঝতে পারবে। সোডিয়াম পরমাণু
ফার্স্টে তোমাদেরকে পরমাণু ক্রমাঙ্কটা মাথায় রেখে দিতে হবে। কত? 11। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 11 সোডিয়াম পরমাণু। এবং এবারই হবে কাজ, সোডিয়াম পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো? ফার্স্টে কক্ষপথে দুটো ইলেকট্রন ঢুকবে, তারপরে ঢুকবে 8টা, তারপরে ঢুকবে একটা। দেখো, 2 আর 8-এ কত হলো? 10, আর 1-এ 11 যোগ করলে। এরকম ভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করছি কেন? এই কারণে করছি, দেখো, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ফার্স্টে যে অরবিটটা থাকে, অর্থাৎ কে নাম্বার কক্ষপথ কে, সেখানে অ্যাটলিস্ট দুটো ইলেকট্রন থাকতে পারে। তারপরে 8টা থাকে, তারপর 8টা, এইভাবে বাড়তে থাকে। ওকে, ওই জন্য 2টা হলো, তারপরে একটাতে 8টা থাকবে, তারপরে একটা। অর্থাৎ 2 নম্বর কক্ষপথে কিন্তু ম্যাক্সিমাম 8টা থাকতে পারে। আমরা যদি এই সোডিয়াম পরমাণুটার একটা ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখতে পাবো এরকমটা। তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে বোঝাই। দেখো, সোডিয়াম পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই সোডিয়াম পরমাণুকে দেখো কেন্দ্র করে কি হচ্ছে, 3টা কক্ষপথ রয়েছে। এটা কক্ষপথের নাম দিলাম কে, এটা হচ্ছে এল, এটা এম। 3টা কক্ষপথ রয়েছে। এটা কিন্তু পরমাণুটা নিউক্লিয়াস। 3টা কক্ষপথ কেন? কারণ ইলেকট্রন বিন্যাস করে আমরা পেলাম 2, 8, 1, অর্থাৎ 3টে সেপারেট পার্টে ভাঙতে পেরেছি। তাই জন্য কক্ষপথ সংখ্যাটা হবে 3। তাহলে 3টি কক্ষপথ রয়েছে, 3টি কক্ষপথ। কারণ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করলাম, সেপারেট অংশ পেলাম কটা? 3টা। তার মানে ছটাই কক্ষপথ হবে, যটা পাবো। 3টা পেয়েছি, তাহলে 3টা কক্ষপথ হবে। এবার কে নাম্বার কক্ষপথে কটা ইলেকট্রন আছে ভাই? 2টা আছে। তাহলে 2টা ইলেকট্রন কে তে ঢুকে যাবে। ঢুকিয়ে দিই। মনে করো এই একটা ইলেকট্রন ঢুকলো, এই একটা ইলেকট্রন ঢুকলো, দুটো। দেখো ঢুকে গেছে, হয়ে গেছে। এলে কটা আছে? 8টা। তাহলে 8টা ইলেকট্রন এলে ঢুকিয়ে দেবো। এলে ঢুকিয়ে দাও 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো এলে কিন্তু 8টা ইলেকট্রন ঢুকে গেছে। থাকলো কে? এম। এম এ দেখো ভাই, বেচারা একটা ইলেকট্রন পড়ে আছে। ওই একটা ইলেকট্রন কি করবে? ঘুরবে। ওর জীবনে ঘোরা কাজ, তাহলে ঘুরবে। এই যে একটা ইলেকট্রন, এই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করবে? ঘুরবে। তাহলে কে এল এম, এইভাবে আমরা ইলেকট্রন গুলোকে ঢুকিয়ে দিলাম। ওকে, এবার একটা পয়েন্ট এখন লিখে রেখেছি যে ইম্পর্টেন্ট দিয়ে, কক্ষপথ সংখ্যাটাই কি পর্যায় সংখ্যা। এবার আমরা অনায়াসে বলতে পারবো যে সোডিয়াম পরমাণুটার পর্যায় কত এবং শ্রেণী নাম্বারটা কত। তোমরা বলো, তোমরা অলরেডি জানো বা বুঝতে পারছো যে কক্ষপথ সংখ্যায় যেহেতু পর্যায় সংখ্যা, তাই কক্ষপথ পেয়েছি 3টা। 3টা কক্ষপথ, তার মানে 3 নম্বর পর্যায়ে অবস্থান করছে সোডিয়াম মৌলটা। 3 নং পর্যায়। এবার কত নম্বর গ্রুপে অবস্থান করছে কিভাবে জানবো? দেখো, সোডিয়াম মৌলটার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমি পেলাম শেষে যোজ্যতা ইলেকট্রন একটা। একটা, অর্থাৎ শেষ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। তার মানে যোজ্যতা ইলেকট্রনটাই কি? যে তার শ্রেণী সংখ্যা। তার মানে যোজ্যতা ইলেকট্রন পেয়েছি একটা, তার মানে 1 নং শ্রেণীতে অবস্থান করবে, 1 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। তাহলে 1 নং শ্রেণীতে অবস্থান করছে, লিখে নাও, 1 নং শ্রেণীতে অবস্থান করছে। 1 নং শ্রেণীতে অবস্থান করছে। কি বললাম? 1 নং শ্রেণীতে অবস্থান করছে। তাহলে সোডিয়াম পরমাণুটা 3 নম্বর পর্যায়ে এবং 1 নং শ্রেণীতে অবস্থান করছে। তাহলে এটা তোমরা সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নিলে না, শুধু খাতাটাকে সাজিয়ে রাখলে হবে না, মাথাটাকেও সাজাতে হবে। তাই বলছি, বুঝে 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 খাতায় নোট ডাউন করো, মাথাও সাজানো হবে, খাতাটাও সাজানো হবে। ওকে, এবার আসি আমরা পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। কারণ পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? একটু দেখবে ম্যাজিক আছে এখানে। তাহলে পটাশিয়াম পরমাণুটার ফার্স্টেই যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তোমরা যদি লিথিয়াম এবং সোডিয়াম এই পরমাণু দুটোর ইলেকট্রন বিন্যাস খুব ভালোভাবে মনে রাখতে পারো বা বুঝে যাও, তাহলে এটা তোমার কাছে অলরেডি ইজি। পটাশিয়াম পরমাণুটার পরমাণু ক্রমাঙ্ক তোমরা অলরেডি জানো যে এটা হচ্ছে 19 হয়। কত? 19, 19। ইলেকট্রন বিন্যাস করলে পাই 2, 8,
8,1, 2,8,8,1। দেখো 2 8 কত? 10, 10 8 18, 1 19 পেয়েছি। তার মানে এর কক্ষপথ পাবো কটা? কক্ষপথ পাবো কটা? 4টা। 4টা কক্ষপথ পাবো। 4টি কক্ষপথ কেন পাবো? ইলেকট্রন বিন্যাস করলে আমরা 19কে ইলেকট্রন বিন্যাস করে 4টা সেপারেট অংশে বিভক্ত করেছি, তাই জন্য এর কক্ষপথ পাবো 4টা। এই দেখো তোমাদের আগেই আমি এঁকে রেখেছি পটাশিয়াম পরমাণুটার ডায়াগ্রাম। দেখো কক্ষপথ গুলো কি? পটাশিয়াম পরমাণু কে দিয়ে লিখছি তো, যেহেতু এটা K L M N, তো এক কাজ করো, এখানে এটা বড় কে করে দাও আর এটা ছোট কে করে দাও। এটা ছোট কে, K L M N করতেই পারি, বা এটাকে তোমরা ছোট কে করে দাও, এটাকে বড় কে করে দাও, তো বুঝতে সুবিধা হবে। যেহেতু পটাশিয়ামও কে আর কক্ষপথটাও কে মিলে গেছে, তাই না? তবে K L M N 4টা কক্ষপথ পেয়েছি। কেন? কারণ ইলেকট্রন বিন্যাস করলে 4টা সেপারেট অংশে বিভক্ত করতে পারছি, তাই জন্য আমরা 4টা কক্ষপথ পেলাম। কে কক্ষপথে কটা ইলেকট্রন ঢুকবে? 2টো। কেন? কারণ 2 ফার্স্টে আছে, এবং একটা পরমাণু নিউক্লিয়াসের সব থেকে কাছের কক্ষপথে অ্যাটলিস্ট 2টো ইলেকট্রন ছাড়া বেশি ইলেকট্রন ঢুকতে পারে না। এটা হচ্ছে উত্তর। তাহলে কে কক্ষপথ 2টো ইলেকট্রন ঢুকিয়ে দাও। এ একটা, এ একটা। দেখো 2টো ইলেকট্রন ঢুকিয়ে দিয়েছি। তারপরে আছে এল। এলে কটা আছে? 8টা ইলেকট্রন। তাহলে 8টা আমাকে ইলেকট্রন লঞ্চ করতে হবে। 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা ইলেকট্রন ঢুকে গিয়েছে অলরেডি। এম নম্বর কক্ষপথেও 8টা ইলেকট্রন আছে, এবং 8টা ইলেকট্রন আমাকে কি করতে হবে? ঢুকাতে হবে। দেখো ঢুকিয়ে দিই। 1 2 3 4 5 6 7 এই 8। তাহলে এম কক্ষপথে 8টা ইলেকট্রন ঢুকে গিয়েছে। ছবিটা একটু গ্যাঞ্জামের মতো হয়ে গেছে, তো যাই হোক, বুঝে নিও। ইলেকট্রন বিন্যাস K L M, লাস্টের কক্ষপথটাকে বলা হয় এন, অর্থাৎ এই এন নাম্বার কক্ষপথ, যেখানে একটাই মাত্র ইলেকট্রন বেচারা বেঁচে আছে। তাহলে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে। ওই একটা ইলেকট্রন কি করবে? ঘুরবে। ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খাওয়া খাবে না, ঘুরবে। অর্থাৎ K L M N এইভাবে আমরা যখন সেপারেট করে নিলাম কক্ষপথগুলোকে, এবং সেই কক্ষপথে ইলেকট্রনগুলোকে ঢুকিয়ে দিলাম। এবার আসি। এই দেখো তোমরা, কক্ষপথ সংখ্যা মানে কি? পর্যায় সংখ্যা। কক্ষপথ সংখ্যা মানে পর্যায় সংখ্যা। আমরা পটাশিয়াম পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করলে কক্ষপথ কটা পেলাম? 4টি। তাহলে পর্যায়টা কি হবে? 4। তার মানে পটাশিয়াম পরমাণুটা 4 নং পর্যায়ে অবস্থান করবে। 4 নং পর্যায়ে অবস্থান করবে। কিন্তু কত নাম্বার শ্রেণীতে অবস্থান করবে? পর্যায়ে জানলে তো হবে না, শ্রেণীটাও জানতে হবে, তাই তো? শুধুমাত্র খেয়ে নিলে তো চলবে না, খাবারটা কি দিয়ে তৈরি হয় সেটাও জানতে হবে। ওকে, টেস্ট বুঝতে হবে। তো পটাশিয়ামটা 4 নং পর্যায়ে, এবং শ্রেণী কত? দেখো পটাশিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসে লাস্টের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, তার মানে যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা আছে? 1। তার মানে 1 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। তাহলে এটা 1 নং শ্রেণীতে অবস্থান করছে। 1 নং শ্রেণী। তাহলে পটাশিয়াম পরমাণুটা 4 নং পর্যায়ে এবং 1 নং শ্রেণীতে অবস্থান করছে। তোমরা এটা সুন্দরভাবে নোট ডাউন করে নাও। আমি তোমাদেরকে ফার্স্ট থেকে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের উদাহরণ দিয়ে আসলাম, প্রত্যেকটা এই মৌলগুলো পর্যায় কিন্তু আলাদা, কিন্তু শ্রেণীগুলো কি? 1 নং শ্রেণী, তাই তো? তো যাই হোক, উদাহরণগুলো সেইভাবেই নেওয়া হয়েছে, এবং 1 নং শ্রেণীতে অবস্থান করছে। এটা দেখিয়ে দিলে এইভাবে তোমরা ম্যাগনেসিয়াম পরমাণু বলো, তারপর ক্যালসিয়াম বলো, এইভাবে বের করতে পারবে। যে কোনো পরমাণু তোমরা পরীক্ষায় এই মেথডটাই অ্যাপ্লাই করবে ফার্স্টে। এটা যদি না হয়, এটা ধরে নাও ভুলে গেলে কোনো কারণে, তার জন্য শর্টকাট মেথড আছে, কিন্তু ওটা ফার্স্টে অ্যাপ্লাই করতে যাবে না, কারণ ওটা দিয়ে সব হবে না। এবার বন্ধুরা, তোমাদেরকে আমি পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান ঠিক কোথায়, অর্থাৎ কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে, তা নির্ণয় করার শর্টকাট মেথড শেখাবো। এই মেথডটা তোমরা আগে করতে যাবে না, আগের নিয়মে করবে। যদি ওটা ভুলে যাও তবেই এটা করবে, কারণ এই মেথডটা দিয়ে সব কিন্তু হবে না, সব মৌল হবে না। 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো ঠিকঠাক হবে, বাকি সবই হবে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে গিয়ে আটকে যাবে। ওটা একটু প্রবলেম হবে,
কিন্তু এই মেথডটা শর্টকাট মেথড না, কিন্তু একটু লং। তোমাদেরকে মনে রাখতে হবে লং। কেন? আগের যে মেথডগুলো আমি শিখিয়েছিলাম সেখানে কি তোমাদেরকে শুধু পরমাণু ক্রমাঙ্কটা মাথায় রাখতে হচ্ছিল। এখানে শুধু তা না, এখানে পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সঙ্গে পর্যায়টাও মাথায় রাখতে হবে। ওকে? এবং লিখে নিতে হবে আগে। আমি দেখো লিখেছি যে পর্যায় 1 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে লিখেছি। তারপরে 1 নং গ্রুপে অবস্থানকারী মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক। 1 নং গ্রুপে মৌল কে কে আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, তারপরে আছে লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে আছে সিজিয়াম, নেক্সট আছে ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম। তাহলে 1 নং পর্যায়ে বা 1 নং গ্রুপে কোন কোন মৌল আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলোকে তোমরা লিখে নিলে। লিখে নেওয়ার পর কি করবে? হাইড্রোজেনের যে পরমাণু ক্রমাঙ্ক 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19, রুবিডিয়ামের 37, সিজিয়ামের 55, কিন্তু এখানে একটা ল্যান্থানাম বলে মৌল আছে যার মধ্যে 14টা মৌল আছে, ওই জন্য স্টার দিয়ে রাখলাম। এখানে এসে প্রবলেমে পড়বে। দেন তারপরে ফ্রান্সিয়াম কত? 87। এইভাবে পরমাণু ক্রমাঙ্কগুলো তোমাকে মাথায় রেখে দিতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা, এইটুকুটা তোমাকে মাথায় রেখে দিতে হবে। তাহলেই এই নিয়মটা করতে পারবে। ওকে? এবার মনে করো যে আমি একটা মৌল নিলাম। জাস্ট মনে করো যে মৌলটা হচ্ছে পটাশিয়াম নিলাম, ঠিক আছে? পটাশিয়াম। এই পটাশিয়ামের আমি বলছি যে পর্যায় কত এবং শ্রেণী কত। এখানে একটা সুবিধা, এখানে ইলেকট্রন বিন্যাস কিন্তু করতে হয় না। এখানে ইলেকট্রন বিন্যাস ছাড়াই তুমি বলে দিতে পারবে যে মৌলটা কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তাহলে পটাশিয়ামটা কি নিলাম মৌলটা। দেখো পটাশিয়াম কত? 19। পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 19 এবং এই 19টা 4 নং পর্যায়ে আছে। দেখো ইলেকট্রন বিন্যাস ছাড়াই তুমি বলে দিলে যে কত নম্বর পর্যায়ে আছে, ইজি না? তাহলে পটাশিয়ামটা 4 নং পর্যায়ে আছে। 4 নং পর্যায়ে। এই পর্যায়ে তো বলে দিতে পারবে, কিন্তু তারপরে কি গ্রুপটাতে আটকে যাবে, গ্রুপটা বলতে পারবে না সহজে। গ্রুপ নির্ণয় করার জন্য একটা ফর্মুলা দেখো লিখে রেখেছি, যে গ্রুপ ইকুয়ালস টু মৌলটার পরমাণু ক্রমাঙ্ক মাইনাস মাইনাস উক্ত পর্যায়ে অবস্থিত প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক প্লাস 1। এই ফর্মুলা দিয়ে তোমাকে গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যখন গ্রুপ নির্ণয় করব, দেখো এই ফর্মুলাতে বসাচ্ছি মানগুলো। পটাশিয়ামের ক্ষেত্রে তোমরা বলো মৌলটার পরমাণু ক্রমাঙ্ক কত? পটাশিয়াম মৌলটার কত আছে? 19। তাহলে 19 বসাও। মৌলটার পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেল। তারপর আছে কি? মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দাও। তারপর আছে উক্ত পর্যায়ে অবস্থিত প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এই 4 নং পর্যায়ে প্রথম মৌলকে পটাশিয়াম, তাই পটাশিয়ামটার পরমাণু ক্রমাঙ্ক 19, ওটা আবার বসাতে হবে। বুঝতে পারলে? উক্ত পর্যায়ে অবস্থিত প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক, মানে 4 নং পর্যায়ে প্রথম মৌলটা আছে পটাশিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক। তারপর আছে প্লাস, আর এই যে 1, এই 1টাকে বসিয়ে দিলাম। এবার দেখো এই 19 আর এই 19 কেটে গেল, থাকলো শুধু 1। তার মানে গ্রুপটা কত? 1 নং। 1, অর্থাৎ পর্যায় কত? 4 নং। তাহলে পটাশিয়াম যে মৌলটা আছে সেটা 4 নং পর্যায়ের 1 নং গ্রুপে অবস্থান করছে। এইভাবে তোমরা সাধারণত পর্যায় এবং শ্রেণী নির্ণয় করতে পারবে। এবার আমরা একটা মৌল নিলাম, মনে করো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? তোমরা জানো যে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12। 12। তাহলে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যদি 12 হয়, তাহলে এই 12 ম্যাগনেসিয়ামটা কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার শ্রেণীতে অবস্থান করছে সেটা কিভাবে বুঝবো? দেখো এই সিরিয়াল ওয়াইজ তোমাকে কিন্তু দেখতে হবে যে 1 নং গ্রুপে অবস্থানকারী মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক। এটা কিন্তু 1 নং গ্রুপে। আদৌ ম্যাগনেসিয়াম কি 1 নং গ্রুপে অবস্থান করছে? করছে না। সেটা আমি জানি জন্য বললাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে নির্ণয় করব। এই 12টা 11 থেকে 19-এর মধ্যে আছে। এই যে সোডিয়াম থেকে পটাশিয়াম এইটুকুটার মধ্যেই তো আছে, তাই না? 11 থেকে 19-এর মধ্যেই তো 12টা আছে। তার মানে এটা 19 থেকে শুরু হচ্ছে, কিন্তু 18 18 পর্যন্ত।
তার মানে 11 নাম্বার 11, 11 থেকে 19 পর্যন্ত আছে, তার মানে এইখানে ঠিক অবস্থান করবে ম্যাগনেসিয়ামটা। তাহলে ম্যাগনেসিয়ামটা এখানে অবস্থান করলে সেটা কত? 3 নাম্বার পর্যায়। সোডিয়াম যেহেতু আছে 11, এবং 11 থেকে 19-এর মধ্যেই 12টা পড়ছে, তার মানে এটা 3 নং পর্যায়ে অবস্থান করবে। এটা কিন্তু 19 থেকে স্টার্ট, 18-র আগে পর্যন্ত 11 থেকে 18 3 নং পর্যায়ে অবস্থিত। তার মানে ম্যাগনেসিয়ামটা হচ্ছে 3 নং পর্যায়ে অবস্থান করছে। 3 নং পর্যায়। হুম, যদি গ্রুপটা বের করি, যদি এর গ্রুপটা বের করি, তাহলে দেখতে পাবো যে দেখো গ্রুপ বের করে সূত্র লিখেছি, মৌলটার পরমাণু ক্রমাঙ্ক কত? 12। মৌল আমরা নিয়েছি ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক চাইছে, সেটা লিখবো। তাহলে 12 লিখলাম। তারপর আছে মাইনাস উক্ত পর্যায়ে অবস্থিত প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে উক্ত পর্যায় ম্যাগনেসিয়ামটা কত নম্বর পর্যায়ে আছে? 3 নাম্বার। এই 3 নং পর্যায়ে এ অবস্থিত প্রথম মৌলকে সোডিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক 11, সেটা লিখতে হবে। তাহলে লিখলাম +1। তাহলে এই +1 এটা ক্যালকুলেশন করবে, দেখবে গ্রুপটা আসবে কত? 2। তাহলে 2 নং গ্রুপে অবস্থান করছে, 2 নং গ্রুপে অবস্থান করছে। তাহলে এই ম্যাগনেসিয়াম যে এলিমেন্টটা রয়েছে বা মৌলটা রয়েছে, সেটার পর্যায় সারণী 3 নং পর্যায় এবং 2 নং গ্রুপ, দ্বিতীয় পর্যায় এবং দ্বিতীয় গ্রুপে অবস্থান করছে। এবার বন্ধুরা আমরা একটা মৌল নিলাম, মার্কারি। মার্কারি মানে পারদ, তোমরা জানো সেটা, থার্মোমিটারে থাকে সেই পারদটা। মার্কারির পরমাণু ক্রমাঙ্ক কত? 80, 80। মার্কারির পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 80। তাহলে এই মার্কারিটা পর্যায় সারণীর কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে, এটা আমরা কিভাবে জানবো? তাহলে দেখতে হবে যে এই যে পরমাণু ক্রমাঙ্কটা 80টা, এই সিরিজে কোথায় আছে, ফার্স্ট এটা চেক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই 55 থেকে 87, অর্থাৎ সিজিয়াম থেকে ফ্রান্সিয়াম, এই লাইনের মধ্যেই আছে। তার মানে সিজিয়ামে আছে, যেহেতু 55 থেকে স্টার্ট হচ্ছে এবং 86 পর্যন্ত, তার মানে এটা 6 নাম্বার পর্যায়ে অবস্থান করছে। তাহলে মার্কারিটা কত নং পর্যায়ে অবস্থান করছে? 6 নং পর্যায়ে অবস্থান করছে, 6 নং পর্যায়ে। কিন্তু কত নং গ্রুপে অবস্থান করছে সেটা জানতে হবে। এখানেই হচ্ছে ঝামেলা, যেটা এতক্ষণ ধরে বলছিলাম এবং যার জন্য এই মেথডটা অ্যাপ্লাই করতে নিষেধ করছিলাম। এখানে আছে ঝামেলা। গ্রুপ কি? মৌলটার পরমাণু ক্রমাঙ্ক। অর্থাৎ মার্কারি যে মৌলটা নিয়েছি তার পরমাণু ক্রমাঙ্ক কত? 80। সেটা বসিয়ে দাও, 80। তারপর আছে মাইনাস, বাই বাই 80, তারপর মাইনাস উক্ত পর্যায়ে অবস্থিত প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এই যে মার্কারি যে মৌলটা আছে সেটা কত নম্বর পর্যায়ে আছে? 6 নং, অর্থাৎ ষষ্ঠ পর্যায়ে। তাহলে ষষ্ঠ পর্যায়ে মানে সিজিয়াম আছে, সিজিয়াম কত? 55। প্রথম মৌলটা সিজিয়াম আছে, সিজিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 55। মানে উক্ত পর্যায়ে অবস্থিত প্রথম মৌলটার পরমাণু ক্রমাঙ্ক কত? 55, 55। তারপরে +1, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখো এই যে সিজিয়াম যে মৌলটা আছে, অর্থাৎ 6 নম্বর পর্যায়ে, সেখানে কিন্তু ল্যান্থানাম বলে মৌলটা আছে, যার মধ্যে 14টা এলিমেন্ট রয়েছে। তাহলে 14টা এলিমেন্ট থাকার জন্য এটা কিন্তু মাইনাস করতে হবে আমাদেরকে, মাইনাস, নাহলে কিন্তু আসবে না। 14 মাইনাস করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করবে, দেখবে 12 আসবে। তাহলে ওই 12 নং গ্রুপে অবস্থান করছে। অর্থাৎ এই মার্কারি যে মৌলটা আছে সেটা ষষ্ঠ পর্যায় এবং 12 নং গ্রুপে অবস্থান করছে। ওকে, এটা 14 মাইনাস করতে হবে কেন? দেখো 80 থেকে শুরু করে এই যে 1, এই পর্যন্ত, এই পর্যন্ত এটা ঠিক আছে। তারপরে এই যে -14, এটাই হচ্ছে এক্সট্রা পার্ট। এটা -14 এই কারণে, যেহেতু ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানা মৌলটা আছে এবং যার মধ্যে 14টা এলিমেন্ট রয়েছে, তাই জন্য 14টা মাইনাস করে দিতে হবে। তাহলেই আমরা গ্রুপটা পেয়ে যাব, এক্সাক্ট গ্রুপটা পেয়ে যাব। তোমরা এইভাবে এই শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করে পর্যায় সারণী যে কোনো মৌল তোমার এক্সাক্ট পর্যায় এবং তার শ্রেণী নির্ণয় করতে পারবে। আশা করি তোমাদেরকে এই টপিকটা বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এটা সুন্দরভাবে খাতায়
পরপর নোট ডাউন করে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দাঁড়াও, আমি সরে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের একটুও উপকারে আসে, তাহলে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।